12-13 বছর আমার আম্মু জেলে ছিল, যে আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দিবেন, যত টাকা পয়সা লাগে আমি দিব। ওরে বাবা, 2 বছরে যে কন্ট্রাক্টে দিছিল এখানে কাজ করার জন্য, 6 মাস এমন আছে, 1 বছর পরে পরে আমি বাসায় যাইতাম। খুব অত্যাচার হচ্ছে, খুব মাইচিটিং করছে। ওখানে হ্যাঁ, তো এটা কি ভালো হলো না মন্দ হলো চাচি? হ্যাঁ, মন্দই তো, মানুষের লাভ তোষটা খাইছি, আমারও তো একটা কষ্ট আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সব সময়ের মতো সেই প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। নিঃসন্দেহে আপনারা এই বেসিক ভিডিওগুলো অনেক কম পান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই যে কম পাওয়ার বিষয়গুলো, সেগুলো আমরা কিন্তু অনেকদিন ধরেই বলে এসেছি যে আমাদের বেসিক ভিডিওর সংখ্যা ক্রমান্বয়ে কমে গেছে। এবং কমে গেছে সেটা বলবো না, শুধুমাত্র হয়ে গেছে কফি লো। কফির প্রচারণা করছি ইদানিং আমি খুব বেশি ভিডিওর মধ্যে, এবং এটাকে আমি খুব ন্যাচারালি রাখতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা খুব প্রয়োজনীয় জিনিস, এই কারণে বলছি যে এটা আমি নিজে উপকার পেয়েছি। তো আমি যেটা নিজে উপকার পেয়েছি সেটা আমি বলি। আমাকে যারা টুকটাক পছন্দ করেন তারা, আমি যখন বলি জিনিসটা ভালো, তারা সেটা অনুসরণ করেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আমার কফিটা মহিউদ্দিন বানায়, বাই দ্য ওয়ে। কফি নিয়ে আমি ইদানিং কথা বলছি আপন ঠিকানার বেসিক ভিডিওর মধ্যে, এবং নট অনলি দ্যাট, আমি বিশ্বাস করি আপন ঠিকানার বেসিক ভিডিওতে আমি কেন কথা বলছি, কারণ আমি জানি যে একটা শ্রেণী আছে যারা 40 ঊর্ধ্ব এবং অনেক বেশি সিনিয়র সিটিজেন, তারাই আপন ঠিকানাটা দেখেন। তাদের মধ্যে যদি এই অভ্যাসটা করা যায় তাহলে এটা খুব ভালো একটা অভ্যাস, এবং আমি নিজে উপকার পেয়েছি যেহেতু, সেহেতু আমি বলছি আপনাদেরকে। সেটা হলো ফ্যাটি লিভারের জন্যে যদি 10-এ 10 দেওয়ার মতো কোনো ওষুধ থেকে থাকে, মেডিসিন থেকে থাকে, মেডিসিন তো বলা যাবে না কারণ এটা তো মেডিসিন না ডেফিনেটলি, ওরকম যদি কোনো উপাদান থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ব্ল্যাক কফি, অনেকে আমেরিকানও বলে। সো এই ব্ল্যাক কফি ব্যাপারটা খুব সিম্পল। গরম পানি এবং তার মধ্যে 1 চামচ ব্ল্যাক কফির গুঁড়া, এর সাথে আর কোনো কিছু মিক্স করা যাবে না, না চিনি, না মধু, না আপনার হলো কোনো দুধ বা কোনো কিছু। আবার ওই কফি মেটের সাথে অনেক ধরনের উপাদান থাকে, সেগুলো কিছু মিক্স করা যাবে না। ডেফিনেটলি এই টেস্টটা অত্যন্ত বিস্বাদ, এবং এটা প্রথম নেওয়াটা খুব কঠিন। তারপরে আস্তে ধীরে এটাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, এবং এটার উপকারিতা মারাত্মক লেভেলের উপকারিতা। এবং আপনি যে কফির গুঁড়াটা যে নিচ্ছেন, এটাও আপনি একটু শিওর হয়ে নিন যে আপনি যেটা নিচ্ছেন এটা ভালো উপাদান। বাট দিস ইজ রিয়েলি গুড ওয়ান ফর ফ্যাটি লিভার। আমি আবারও বলছি 10 on 10। আমার এই কথাকে যদি আপনি ভেরিফাই করতে চান, আপনি ইউটিউবে সার্চ দিন, আপনি চাইলে যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি যেগুলো আছে তাদের সাথে কথা বলেন। ইউটিউবে এটার উপরে প্রচুর ভিডিও আছে এবং বিখ্যাত ডক্টরের ভিডিও আছে, অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্কস। আমার ওয়ার্ক করেছে, যে কারণে আমি আপনাকে বলছি। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আমাদের আপন ঠিকানার বেসিক ভিডিও সংখ্যা কমে গেছে, আলহামদুলিল্লাহ, এটা এক অর্থে আমাদের জন্য খুবই আনন্দের খবর যে আমাদের ভাই বোনদের সংখ্যা বোধ হয় এরকম হারিয়ে যাওয়া অনেকেই আছেন যারা হয়তো বা আর এরকমভাবে নেই। কিন্তু আমার আপন ঠিকানার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা বলেন যে ভাইয়া না, বিষয়টা আসলে এরকম না। অনেকেই আছে যারা হয়তো বা জানে না। তো সেজন্য আমাদের দরজা খোলা আছে, এবং আমি আপনাদেরকে বলবো যে আপনার আশেপাশের এলাকায় বা আপনার পরিচিত এরকম যদি কেউ থেকে থাকে যিনি ছোটোবেলায় হারিয়ে গেছেন, এবং যিনি হয়তো এই ভিডিওর সন্ধান জানেন না, যিনি হয়তো আপন ঠিকানার কথা জানেন না, তাকে একটু বলেন গিয়ে যে ভাই, এই যে ঘটনা এরকমভাবে ঘটে, তুমি কি ইন্টারেস্টেড কিনা। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আপনার নাম কি? আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মিম। বাপ মার দেয়া নাম মিম? জি। নাম চেঞ্জ হয়নি পরে? না স্যার। বয়স কত? 22 বছর। তো মিমের কি কি মনে আছে সেটা একটু আমরা প্রথমে দেখে নেই। আপনার মায়ের নাম মনে আছে? জি। বলেন তো। তাসলিমা। তাসলিমা বেগম। বাবার নাম? ইদ্রিস মিয়া। ইদ্রিস মিয়া। জি। সৎ ভাই বোন ছিল, নামগুলো বলেন। দুলাল ভাই আর হইছে খাদিজা, খুদেজা। খোদেজা। জি। আপনার ঠিকানাও তো এক অর্থে বলতে গেলে মনেই আছে। জি জি। নরসিংদী বেলাবো থানা রায়পুরা বাজার। জি জি। ঠিক আছে? জি, আম্মুর কাছ থেকে শুনছি। মার কাছ থেকে শুনছেন, যে মা পরবর্তীতে আপনাকে বড় করছে, উনিও আজকে আসছে এখানে। জি জি। আচ্ছা, নরসিংদী বেলাবো থানা রায়পুরা বাজার, এই এলাকায় হলো এই যে ইদ্রিস মিয়াকে খোঁজ করতে হবে। মিম, আমাকে একদম প্রথম থেকে বলেন তো ঘটনা কি ঘটছে। যখন বয়স আমার 7 বছর, তখন থেকে স্যার আমি মানুষের বাসায় কাজ করি। 7 বছর আগের কোনো কিছু মনে নেই আপনার? 7 বছর আগের থেকে বলতে গেলে স্যার আমার এতটুকু মনে নাই। আপনার কি এটা মনে আছে যে প্রথম কোন বাসাটায় আপনাকে কিভাবে দেওয়া হলো, এটা কি মনে আছে? জি মনে আছে। হ্যাঁ, তাহলে একটু বলেন তো আমাকে। ওইখানে আমার নানু কাজ করতে, পরে বলছে যে একটা কাজের মেয়ে দরকার, একটা কাজের মেয়ে এনে দাও। পরে আমার নানু মনে হয় বলছে যে আমার একটা নাতি আছে, তার বাপ নাই, পরে আমাকে নিয়ে দিছে বাসায়। প্রথম আমি টুকটাক কাজ করতাম, পরে আমার নানু আসছে একদিন আমাকে দেখতে, পরে আমি নানুকে বলছি যে নানু আমাকে নিয়ে যাও এখান থেকে, আমার ভালো লাগে না, কারণ আমার এখন খেলার সময়, আমি এখন বন্দি করে থাকি। পরে বলছে আচ্ছা আস্তে আস্তে তুমি থাকতে থাকো, তোমাকে নিয়ে যাবো না। এসে সময় আসলো যে আমার নানু আমাকে ওইখান থেকে নিয়ে আসছে। ওইখান থেকে আসার পরে স্যার আমার আম্মুর কাছে মনে হয় মাসখানেক করার পরে আবার আমাকে ঢাকা পাঠায় দিছে। আমি ঢাকা থাকছি স্যার, এই যে রুকসি বরাবর ওইখানে জামদানি শাড়ি কাজ করে আমার উস্তাদের কাছে 2 বছর থাকছি। ওনার কোনো মেয়ে ছিল না, উনি আমাকে মেয়ের মতনই দেখ। আচ্ছা। ওইখানে 2 বছর আছিলাম। মোটামুটি আমি এখন একটু বুঝের হইতেছি, প্রায় বয়স 12-13 হয়ে যাইতেছে। এরকম সময়ে যে আমার দেখা গেল যে 2 বছরে যে কন্ট্রাক্টে দিছিল এখানে কাজ করার জন্য, এখানে সময় শেষ হয়ে গেছে। পরে এখান থেকে গেছি আরেকখানে, পরে বাসায় গেছি, পরে আম্মু পরে এখান থেকে
আমাকে আরেক জায়গায় দিয়ে দিছে। তারপরে তো আপনি পরিবারের সান্নিধ্যে ছিলেনই, আপনি পরিণত বয়স পর্যন্ত মা আসতো। মা আসতো না কখনো, কিন্তু আমার যেমন দেখা গেছে যে 6 মাস এমন এসে 1 বছর পরে পরে আমি বাসায় যাইতাম, গিয়ে বড় জোর 1 সপ্তাহ 15 দিন এরকম থাকতাম। তো এরকম করতে করতে যখন দেখা গেল যে আমার বয়স প্রায় বিয়ের কাছাকাছি হয়ে গেছে, এরকম সময় আসছে স্যার, আমার খালারা বলতেছে যে তোর তো এখন বিয়ের সময়। তখন অতটা বুঝতাম না স্যার আমি যে আমার এখন বিয়ের সময়। তখন আমার খালারা বলতেছে যে তোর এখন বিয়ে দেওয়ার দরকার। ছোট থেকে বাসায় কাজ করে খাইছি, মানুষের লাত্তুসটা খাইছি, আমারও তো একটা কষ্ট আছে। পরে আমি ওখান থেকে আমার খালার বাসায় যাই। পরে খালার বাসায় গেলে পরে আমাকে বিয়ে দিছে। এখন আমি গৃহিণী, ঘরের সংসারের কাজ তো আপনি তো হারান নাই। আমি তো হারাই না, আমি আমার আব্বুর খোঁজ করতেছি। আপনার আপন মা আপনার সাথে আসছে? জি জি, আপনার আব্বু কই? আমার আব্বুকে খোঁজ করতেছে। আপনার মা জানে না আপনার বাবা কোথায়? আমি আম্মুর কাছ থেকে যেটুকু শুনছি স্যার, যে আমার বয়স যখন এই আরেকটু উপরে আছে, পাঠাও, ওনার মাকে দিয়ে উপরে পাঠাও। ছোটবেলা থেকে আমি জানি যে আমার আব্বু নাই, আমি খালি নামটা জানি। বাবার যে ডাকটা সবাই ডাকলে আমি কেন ডাকতে পারবো না? সেটা এত বছর পরে কেন মনে হলো আপনার? মনে হয়েছে স্যার, কারণ সবাই শুনি যে বলে আমার বলে বাবা নাই, কেন বাবা নাই, থাকবে না কিসের জন্য? এতদিন পরে সেটা মনে হলো? জি। আসেন। নাম কি আপনার? তাসলিমা। আপনার মেয়েও? ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে 2 জন। এই প্রথম ঘরের? ওর বাবার নাম কি ছিল? ইদ্রিস? ইদ্রিস। ইদ্রিসের ঘরে একজনই? একজনই। ইদ্রিসের সাথে আপনার বিয়ে শাদী হলো কেমনে, কি হলো ঘটনা একটু বলেন তো। ইদ্রিসে কুমিল্লা কলার ব্যবসা করতো। আমার মা আমাদের বাসার মেয়ে কামড়া দিছিল, পরে হেন থেকে পরিচয় হয়েছে। পরে আমার মা আমারে বিয়ে দিয়ে দিছে। বিয়ে করার আগে খোঁজ খবর নেয় নাই আপনার না, ইদ্রিস? আমার হ্যাঁ? কেউ খোঁজ খবর নাই। কেন আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি নরমালি কথা বলেন, ক্যামেরার সামনে তো জন্য ভয় ভয় পাইতেছেন। নাই। তো আপনি খোঁজ নিবেন না আপনি বিয়ে করার আগে যে ছেলের বাড়ি কই, কি অবস্থা? খোঁজ নেয় নাই, কারণ হয়েছে আমার আম্মু তো জেলে ছিল ছোটবেলা, যখন বাসায় কাজে দিছে। জেলে ছিলেন বলতে? আমার আম্মুকে যখন ছোটবেলা আমার নানু বাসায় দিছে কাজে, হ্যাঁ। তখন ওইখান থেকে আমার আম্মুর আবার আমার নানুর প্রতি একটু বেশি আগ্রহ। তখন আমার আম্মুর মনে হয় নানুকে দেখার জন্য একটু বেশি ছিল। মালিকরে বলতেছে যে আমি আম্মুর সাথে দেখা করব, আমার নানুর সাথে দেখা কর। পরে বলতেছে যে না, যাইতে হবে না। পরে আম্মু একদিন রাত্রে সুযোগ পায়া ব্যাগ ট্যাগ গুছায় রাত্রে বের হয়েছে। বের হওয়ার পরে যে দেখা গেছে যে রাস্তা দিয়ে, ঢাকার শহর তো, রাস্তা দিয়ে কিছু পুলিশ যায়। ওরা কি করছে, আম্মুকে চিন্তায় মনে করে পুলিশের গাড়ি তুলে দিছে। থানার থেকে আপনার ওই হাই স্কোর্ট না জো স্কোর্ট বলে ওই সবের ভিতরে ঢুকাই দিছে আমার আম্মুকে, কেসের ভিতরে ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পরে ওইখান থেকে অনেক দৌড়াদৌড়ি করছে, পারে নাই আমার নানু বাই করার সময়। পরে আমার নানু ছিল যে একদিন আসছিল ট্রেন দিয়া, পরে আমার আব্বুর সাথে দেখা হয় আমার আম্মুর বিয়ের আগে। ওই সময় আমার আম্মুর প্রায় বিয়ের বয়স হয়েই গেছে, প্রায় মনে হয় 12-13 বছর আমার আম্মু জেলে ছিল। ওরে বাবা। একই ট্রেন দিয়ে যাইতেছে আমার আব্বু আর আমার নানু যাইতেছে এক ট্রেন দিয়ে। পরে জিজ্ঞেস করতেছে আমার নানুকে যে চাচি আপনি কোথায় যাইতেছেন, আপনি কান্না করতেছেন কি? আমার নানুকে বলতেছে। পরে বলতেছে যে আমার তো মেয়ে জেলে, এখন আমার এরকম এরকম বিষয় বাবা, আমার মেয়েটাকে বাই করতে পারি না, প্রায় অনেক বছর হয়ে গেছে। পরে বলতেছে আচ্ছা সমস্যা নাই চাচি, আপনি চিন্তা করেন না, আপনি যত টাকা পয়সা লাগে আমি দিমু, আপনি আপনার মেয়েকে বাই করার করুন, আপনি ব্যবস্থা করুন। নানু বলতেছে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমাকে সাহায্য যদি করতে পারো তাহলে আমি তোমার কাছে ঋণী থাকবো। পরে আমার আম্মুকে বের করে নিয়ে আসছে। এরপরেই মূলত বিয়ে শাদী হয়েছে বিশ্বস্ত জায়গাতে। আমার এখানে যে আমার আব্বু কিছু চাই নাই, শুধু চাইছে যে আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দিবেন। কিন্তু আমার আম্মু জানতো না যে আমার আব্বু আগে একটা বিয়ে করছে। তো আগের বিয়ের খবরটা কি বিয়ের পরে জানছেন? জি জি। জানার পরে কি সম্পর্কটা শেষ হয়ে গেছে নাকি হেই চলে গেছে? মানে হে হারাই গেল কেমনে? হারাই নাই স্যার, হারাই নাই। মানে ওই যে 6 মাস যখন আমার বয়স, আমার আব্বু নিয়ে গেছে আমার আম্মুকে, যে আসো আমাদের বাড়িতে যাই। আম্মু গিয়ে দেখে যে ওইখানে আমার একটা সৎ মা আছে। আচ্ছা। তো কেউ তো চায় না যে কেউ সতীনের ঘর করুক, সেই জন্য আমার আম্মু চলে আসছিল এখান থেকে। এখন পর্যন্ত আর আমার বাবাকে আমি দেখি নাই। আপনি ওর বাড়ি চেনেন? ওহন কি আসিনবো আগে বাড়িতে ওহন নাই। বছর আগের কথা। এই 22-23 বছর আর কখনো যান নাই? না। উনিও আর কখনো আসে নাই? যখন আমার বয়স বলে 3 বছর না 2.5 বছর স্যার, ওইখানে তখন আসছিল, খালারা দেয় নাই যাওয়ার জন্য আমার আম্মুকে। আপনার দাদি বেঁচে আছেন, নানি বেঁচে আছে? আমার মা মারা গেছে 2 বছর হয়েছে। তো এটা কি ভালো হলো না মন্দ হলো চাচি? হ্যাঁ, মন্দই তো। কখনো কখনো অভিমান কিন্তু জীবনটাকে অনেক সময় জটিল করে দেয়। শুধু আপনার জীবন জটিল হয় না, ওরও জীবনটাও জটিল হয়ে গেছে। লোকটা উপকার করছিল, লোকটার ভালো দিক মন্দ দিক দুইটাই আছে। যেহেতু ওর বাবা, একটা হচ্ছে আপনাকে জেল থেকে বের করার জন্য সহযোগিতা করছে, এটা তো খুব ভালো কাজ করছে। কিন্তু বিয়ে করা অবস্থায় সে আরেকটা বিয়ে করছে, এটা গোপন করাটা তার ঠিক হয় নাই। হ্যাঁ, তো এইভাবে গোপন কথা না, কইছে যে আমি একটা বিয়ে করছিলাম, আমার বউ মারা গেছে, আমার একটা ছেলে আছে,
হ্যাঁ বাপের একটা বিয়ে করছেন, একটা সৎ মা আছে। তো ছেলেটা সৎ মার কাছে থাকতো করে আমি লইয়ে গা এই হুন্তি 6 মাসের সময় লইয়া আমি হেল বাইতে ইসলাম। গিয়ে আয়া দেখেন দিই সংসার করতেছে। আয়া দিই হ্যাঁ ফুলাফান আছে 2টা মেয়ে একটা ছেলে। আমাদের আইসি পরে আমাদের খুব অত্যাচার হচ্ছে। আমার মেয়েটা লই আইসি পরে বউর কত শুনে আমাদের খুব অত্যাচার হচ্ছে, খুব মার চিটিং করছে। ওখানে হ্যাঁ সারা রাত আমাদের বাইরে বয়ে রাখছে, আমাদের আর আমার মারে বয়ে রাখকে পরে আমার মেয়েদের দেয় না। পরে আমাদের একটা এই চাচা ওদের করে দেওরা চিন, হ্যাঁ এই দেওরে পরে দেয়, আমার জালে পরে দেয়, আমার এই চিড়িরে আমার কুলো দিয়ে দিছে। তো ওর বাপের স্মৃতি বলতে গেলে এগুলাই, ওর তো আর কোনো স্মৃতি নাই। তো এই বাবার সাথে কি দেখা করে কি হবে? এখন দেখেন পুরুষের অভিমান কিন্তু খুব মারাত্মক। হ্যাঁ পুরুষরা অভিমানী না, নারী অভিমানী একটা কথা আছে, কিন্তু পুরুষ যদি অভিমান করে তো ভয়ঙ্কর, পাহাড় সমান অভিমান হয় পুরুষের। এই লোকটার যদি মনে হতো যে আমার বাচ্চাটা তো অনেক ছোট, ওর মা যা করছে করছে, কারণ ওই লোকেরও তো বক্তব্য থাকতে পারে, ঠিক আছে আমি আমার বাচ্চাটাকে দেখার জন্য একটু যাই বাচ্চাটাকে বারবার, কিন্তু ওই যে গেলে তো অপমান করবে, গেলে তো দিবে না, সো এই কারণে আর কখনোই আসে নাই। এখন কথা হলো যে এই বাচ্চাটা আসছে আমাদের কাছে, সে এখন বড় হয়েছে, তার সংসার হয়েছে, এবং ডেফিনেটলি সে বাপের কাছ থেকে সম্পত্তির অধিকার চাওয়ার জন্য এখানে আসে নাই। বাপের কী বা আছে, কিন্তু সে বাপকে দেখতে চায়। কেন চান বলেন তো? আমি এতটুকু বড় হয়েছি, আমি কোনোদিন আমার বাবাকে দেখি নাই। মানুষে বলে আমার বাবা নাই, কিন্তু আমি চাই যে আমার বাবা যদি দুনিয়াতে বাচ্চাও থাকে তাও আমার কাছে অনেক কিছু, আর যদি আল্লাহর কাছে নিয়ে যায় তাও তো আমি বলতে পারবো মানুষের কাছে না আমার বাবার ভিটাটা আমি পেয়ে আসতে পারছি। যে আমি দেখতে চাই যে আসলে কি আমার বাবা আছে দুনিয়ার মধ্যে না নাই। একটা সন্তান যে বাবাকে ছাড়া কিভাবে শেন হয় বা বাবা ডাক বলতে পারে না, তার কথানি কষ্ট, সেটা আমি চাই যে মানুষকে বুঝাইতে। নিশ্চয়ই সন্তান বাবাকে ছাড়া খুব কষ্টেই সমাজে বড় হয়, ইভেন মাকে ছাড়াও বড় হয়। তবে এটা ঠিক, এই কষ্টের ভাগটা বোধহয় মেয়েদের জন্য একটু বেশি। আমাদের সামাজিকতার জায়গা থেকে একটা মেয়ের আসলে তো 3টা ধাপ, রাইট নাও মনে করতে পারছি না কোন লেখকের, কন্যা জায়া জননী পড়েছিলাম খুব ছোটোবেলায়। তো ছোটোবেলায় সে কন্যা থাকে, তারপরে একটা পর্যায়ে গিয়ে সে কারো জায়া হয়, এবং তার বৈবাহিক সংসার হয়, এবং শেষ পর্যায়ে গিয়ে সে জননী হয়। এই 3টে স্টেজেই সে কারো না কারো অধীনে থাকে, তার আসলে স্বাধীনতা বলতে কিছুই থাকে না। এবং সেই জায়গাটিতে প্রতিনিয়ত সে যদি টর্চার হয়, মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক, তাহলে তার পুরো জীবনটাই কাইন্ড অফ বন্দিশালার মতো। মাথার উপরে হাত রাখার মতো মানুষ কিন্তু বাবাই, স্নেহের পরশ দেওয়ার মতো মানুষ কিন্তু মাই। তো সন্তানের ওই জায়গাটা যদি শক্ত না থাকে তাহলে দিন শেষ আসলে তার আর যাওয়ার জায়গাই থাকে না। তো আমার মনে হয় যিনি এই ভিডিওটা দেখলেন উনি যদি বাবা হয়ে থাকেন, বিশেষ করে আমাদের যিনি আজকে অতিথি এখানে এসেছেন তার যদি বাবা হয়ে থাকেন, তাহলে উনি আসবেন, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ওনাকে সসম্মানেই পরিচয় করিয়ে দেবো। আমাদের আসলে এসব নিয়ে কোনো জানার আগ্রহ নাই, সংসারটা কেন ভাঙছে, কী অবস্থা হয়েছে না, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি বাবার স্নেহ নিয়ে দাঁড়াবেন মেয়েটার পাশে। মেয়েটা শুধুমাত্র এতটুকুই দেখতে চায় যে না তুমিই আমার পিতা, দ্যাটস অল। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।